দেখো, প্রতিরক্ষা অধ্যায়ে খালি আমরা ফাইটিং ফাইটিংই শিখবো, আর কোনো কিছু শেখার নেই। হ্যাঁ, তো প্রতিরক্ষা বলতে কি বোঝায় এসব তোমরা খুব ভালো মতোই জানো। প্রতিরক্ষাকে ইংরেজিতে বলা হয় ইমিউনিটি, এটা খুব ভালোভাবে মনে রাখা লাগবে। আর প্রতিরক্ষা বা ইমিউনিটি কাকে বলে? বাইরে থেকে যদি কোনো অণুজীব বা বিষাক্ত রাসায়নিক পদার্থ আক্রমণ করে, ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন অণুজীব হতে পারে, আবার কোনো রাসায়নিক পদার্থও ঢুকে যেতে পারে, তাহলে তার বিপরীতে দেহ যে মেকানিজমে নিজেকে রক্ষা করবে সেটা হলো প্রতিরক্ষা। এটা আমরা এমনিতেই বুঝতে পারি। তো এখানে আর কোনো কিছু আপাতত এই জায়গা থেকে আর লাগবে না, খালি প্রতিরক্ষার সংজ্ঞা দেখা রাখো, জ্ঞান রাখলে আমি মার্ক করবে, শরীরও বই আনো নাই। এখন দেখো, এরপরে পেজে আছে ইমিউনিটি এবং ইমিউনোলজি। ইমিউনিটি মানে তো প্রতিরক্ষা, এই একই জিনিস, আমরা যেটা একটু আগে আলোচনা করেছি ওই জিনিসই ইমিউনিটি, আর এখানে আলাদা করে বলার কিছু নেই। আর যে কোনো কিছু নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে তো সেটাকে লজি বলা হয়, তাই না? আমরা সেই 9-10 থেকে পড়ে আসছি সাইটোলজি, এমব্রায়োলজি, হ্যান ত্যান। তো এখানেও তাহলে ইমিউনিটি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ইমিউনোলজি। ইমিউনোলজি। আর ইমিউনিটির বাংলা অর্থ হলো অনাক্রম্যতা। অনাক্রম্যতা। তাহলে ইমিউনোলজির বাংলা অর্থ কি? লজি মানেই তো সাথে বিজ্ঞান বা বিদ্যা লাগে, তাহলে ইমিউনোলজির বাংলা হবে অনাক্রম্যতা বিদ্যা বা অনাক্রম্যতা বিজ্ঞান। হ্যাঁ, তো এগুলো এত ইম্পর্টেন্ট জিনিসপত্র না। তাহলে অনাক্রম্যতা বিজ্ঞান বা ইমিউনোলজি কাকে বলে যেখানে নিয়ে আলোচনা করা হয়, একদম সহজ জিনিস। এরপর ইমিউনতন্ত্র বা অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত অঙ্গ সমূহ দেয়া আছে। তো এখানে অঙ্গ, যে অঙ্গগুলো কাজে লাগে সেই অঙ্গগুলোর একটা নাম আছে। তার আগে আমরা শিখে আসি একটা জিনিস, মনে করে দেখি, আমরা যখন শ্বেত রক্তকণিকা পড়ছিলাম এক সময়, তোমাদের কি মনে আছে শ্বেত রক্তকণিকার কয়টা, মানে কয়টা টাইপ ছিল? মনোসাইট, লিম্ফোসাইট, মনে আছে? এইগুলো হলো গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। তো এর মধ্যে লিম্ফোসাইটের কাজ আমরা পড়ছিলাম, লিম্ফোসাইটের কাজই হলো অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি তৈরি করা মনে আছে কি? লিম্ফোসাইটের কাজই হলো অ্যান্টিবডি তৈরি করা। তাহলে লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডি তৈরি করে, এবং লিম্ফোসাইট গুলোর তৈরিকৃত এই অ্যান্টিবডি, এইটুকু তো আমরা জানি যে অ্যান্টিবডির কাজই হলো জীবাণুকে ধ্বংস করা। তাহলে লিম্ফোসাইট গুলো থেকে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি গুলো জীবাণুকে ধ্বংস করে। এটুকু ক্লিয়ার? অ্যান্টিবডি গুলো জীবাণুকে ধ্বংস করে দেয়। তাহলে লিম্ফোসাইট মেইনলি জীবাণুকে ধ্বংস করতেছে। এখন যে অঙ্গগুলোর মধ্যে লিম্ফোসাইট তৈরি হয়, যে অঙ্গগুলোর মধ্যে লিম্ফোসাইট তৈরি হয়, সেই অঙ্গগুলোকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। লিম্ফয়েড অঙ্গ বা লিম্ফয়েড অর্গান। ক্লিয়ার? তো মানব দেহে এইরকম কিছু অঙ্গ আছে যেগুলোর মধ্যে লিম্ফোসাইট তৈরি হয়। তো লিম্ফোসাইট তৈরি হলে কি হবে? সেখান থেকে অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডি গুলো কি করবে? বাইরে থেকে জীবাণু আসলে সেটাকে ধ্বংস করবে, অ্যান্টিজেন আক্রমণ করলে ধ্বংস। এটুকুই কাজ। তাহলে আরেকভাবে বললে কি বলা যায়? যে অ্যান্টিবডি তৈরি হয় লিম্ফোসাইট থেকে, লিম্ফোসাইট তৈরি হয় লিম্ফয়েড অঙ্গ থেকে। তার মানে লিম্ফয়েড অঙ্গগুলোই হলো মানবদেহের প্রতিরক্ষাকারী মেইন অঙ্গ, তাই না? এই কয়েকটা জিনিস মনে রাখা লাগবে, যে অনাক্রম্যতা ব্যবস্থার সাথে যুক্ত যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোর নামই লিম্ফয়েড অঙ্গ, কারণ এগুলো থেকে লিম্ফোসাইট তৈরি হয়, সেখান থেকে অ্যান্টিবডি। এখন এগুলো থেকে যে লিম্ফোসাইট তৈরি হয় সেই লিম্ফোসাইট গুলো 3 রকম হয়, 2 রকম হয়। আমরা যখন এরপরে যাব পরের অংশে, তখন আমরা এগুলো খুব ভালো করে দেখতে পাবো। 2 রকম লিম্ফোসাইট, একটার নাম টি লিম্ফোসাইট, একটার নাম বি লিম্ফোসাইট। কোনটার কাজ কি এগুলো খুব ভালো করে মনে রাখবো। আপাতত এখান থেকে আর মনে রাখার দরকার নেই। হ্যাঁ, এখানে শুধু এই কয়েকটা নাম মনে রেখো যে কি কি লিম্ফয়েড অঙ্গ আছে। এই জিনিসগুলো মনে করে দেখো, আমরা যখন পরিপাক অধ্যায় পড়ছিলাম, পরিপাক অধ্যায়েও পড়ে আসছিলাম যে থাইমাস গ্রন্থি, এডেনয়েড গ্রন্থি, অ্যাপেন্ডিক্স, সবাই এই জিনিসগুলো লিম্ফয়েড অঙ্গ হিসাবে কাজ করে। লসিকার মধ্যে পড়ছিলাম, তাই না? লসিকার ইংরেজি তো লিম্ফ, সেখান থেকে লিম্ফয়েড অঙ্গ। এখানে ওই অঙ্গগুলো শুধু নাম দেওয়া আছে, নামগুলো আপাতত মনে রাখো, কোনটা থেকে কি তৈরি হয় আমরা যখন এর পরের অংশ পড়তে যাবো তখন এমনিতেই মনে থাকবে এটা। তো এরপর লিহা, টনসিল, লসিকা গ্রন্থি, নানান কিছু আছে, এইগুলো সব এমনি মনে রাখো আপাতত, আর পরে আমাদের এমনিতেই মনে হয়ে যাবে। এখানে 2 রকম লিম্ফোসাইটের নাম দেয়া আছে, অনেক রকম কোষ দেয়া আছে, প্রথমে টি কোষ, তারপর বি কোষ। এগুলো আপাতত এখান থেকে পড়ার দরকার নেই, এগুলো সব এখন পর্যন্ত আমি যা যা বললাম সব কিছু আমরা এই অধ্যায়েরই একটু পরে যখন আলোচনা করতে যাব বিস্তারিত, তখন এগুলো বিস্তারিত পড়তে পারবো। তো আমাদের শুধু শুধু এখান থেকে গঠন মনে রাখার দরকার। সেই প্রথম পেজের ইমিউনিটি কি, ইমিউনোলজি কি, এইসব করার পরেই সরাসরি চলে আসো মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থায়।
এই সব প্রতিরক্ষা ব্যবস্থা এইখান থেকে আমরা মেইনলি করবো। আর তারপর এইখান থেকে শুরু করে যখন পুরো অধ্যায় আমরা শেষ করে ফেলবো, তখন আমরা এমনি দেখবো আগে ওই যে 2-3 পেজ বাদ দিয়ে আসলাম, সেই 2-3 পেজের জিনিসগুলো আমরা এমনি করে ফেলছি। তো প্রতিরক্ষা ব্যবস্থা দুই রকম, একটা হলো অনির্দিষ্ট প্রতিরক্ষা, আরেকটা হলো সুনির্দিষ্ট প্রতিরক্ষা। এইটা মনে রাখা লাগবে। অনির্দিষ্টকে যদি আমরা ইংরেজি করি, তাহলে ইংরেজিতে বলা হয় নন স্পেসিফিক প্রতিরক্ষা। নন স্পেসিফিক আমরা এমনি জানি যে সুনির্দিষ্টকে বলা হয় স্পেসিফিক। তো নন স্পেসিফিক আর স্পেসিফিক প্রতিরক্ষা বলতে আসলে কি বোঝায়? তো স্পেসিফিক মানেই তো আমরা জানি নির্দিষ্ট করে কোনো কিছু, তাহলে স্পেসিফিক প্রতিরক্ষা মানে নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়া। আর অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিরক্ষা মানে নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে না, দেহের যে জীবাণু আক্রমণ করবে তার বিরুদ্ধে প্রতিরক্ষা দেওয়া হবে। কেমন? যেমন আমাদের ত্বকও তো একটা প্রতিরক্ষাকারী অঙ্গ। এখন বাইরে থেকে যে অঙ্গই ভিতরে যে জীবাণুই ভিতরে প্রবেশ করতে চাবে, তাকে আগে ত্বক ভেদ করে তারপর ভিতরে ঢুকতে হবে। এখন ত্বক যদি নর্মালি কেটে যায়, তাহলে যে কোনো জীবাণু ভিতরে ঢুকে যাবে, তাই না? কিন্তু ত্বক যদি ইনট্যাক্ট থাকে, তাহলে সেইটা সকল জীবাণুকেই বাধা দিবে, ভাইরাসকেও বাধা দিবে, ব্যাকটেরিয়াকেও বাধা দিবে, অন্যান্য যে অণুজীব আছে প্রোটোজোয়া এন্ড দেন তাদের সবাইকে অ্যান্টাইম বা সবাইকে বাধা দিবে। তাহলে এইটা কি স্পেসিফিক না নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর? নন স্পেসিফিক মানে সবাইকেই ত্বক বাধা দেয়। তো ত্বক পার হয়ে ধরো কেউ যদি কোনো জীবাণু রক্তনালীর মধ্যে চলে যায়, রক্তনালীর মধ্যে কি আছে জীবাণু ধ্বংসকারী হিসাবে? শ্বেত রক্তকণিকা আছে। শ্বেত রক্তকণিকা কি সকল জীবাণুকেই ধ্বংস করবে, নাকি ভাইরাস হলে ধ্বংস করবে, ব্যাকটেরিয়া হলে করবে না, ব্যাকটেরিয়া হলে করবে, অ্যাঙ্গা হলে করবে, সবাইকে ধ্বংস করবে? তাহলে রক্তনালীর ভিতরে যে জিনিসগুলো আছে এইগুলো নন স্পেসিফিক প্রতিরক্ষা। এখন ধরলাম রক্তনালীর শ্বেত রক্তকণিকাও এই জীবাণুগুলোকে ধ্বংস করতে ব্যর্থ হবে, তাহলে এখন কি কাজ? এখন কাজ হলো ওই যে আমরা জিনিসগুলো পড়ছিলাম, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এদের থেকে অ্যান্টিবডি তৈরি হয়, লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডি গুলো ধ্বংস করতে তখন জীবাণুটাকে। এইটা তাহলে কত নম্বর স্টেজ হইলো? ফার্স্ট, সেকেন্ড না থার্ড? থার্ড। ফার্স্টে আমরা বললাম যে ত্বক তো আছেই, এখন ত্বক যদি কেটে যায়, ভিতরে কোনো জীবাণু ঢুকে পড়ে, তাহলে সেই রক্তনালীর মধ্যেই শ্বেত রক্তকণিকা আছেই, আরো অন্যান্য অনেক কিছু আছে, আমরা একটু পর দেখবো। সেই রক্তের উপাদান গুলোও যদি পার হয়ে যায়, তাহলে আমাদের ভিতরে লিম্ফোসাইট আছে, সেখান থেকে অ্যান্টিবডি টডি তৈরি হয়, নানান মেকানিজম আছে, আমরা দেখবো। এটা হলো থার্ড স্টেজ। তো এখানে অ্যান্টিবডি গুলো যার বিরুদ্ধে তৈরি হবে, যেমন আমরা করোনার সময় দেখছিলাম একটা কথা যে করোনা যারা একবার আক্রমণ করে তার আর করোনা হয় না, কারণ করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি। তাহলে করোনার বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি থাকলে করোনা আক্রমণ করে না। তার মানে অ্যান্টিবডি গুলো স্পেসিফিক না নন স্পেসিফিক? অবশ্যই স্পেসিফিক। যে জীবাণু আক্রমণ করে ঠিক তার বিপরীতে antibody তৈরি হয়। তাহলে থার্ড যে স্টেজ আছে এইটা স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। তাহলে আমরা এখন পর্যন্ত শিখতে পারলাম যে প্রতিরক্ষা স্তর দুইটা। ফার্স্ট স্তর কোনটা? শুধু ত্বক এমন না, আরো নানান কিছু আছে, আমরা একটু পর দেখবো, যেগুলো বাইরে থাকে, বাইরের পরিবেশের সাথে কানেক্টেড থাকে। সেকেন্ড স্তর কোনগুলা? একটা জীবাণু দ্বিতীয় ধাপে ঢুকে হলো রক্ত নালীর মধ্যে, তাহলে রক্তের যেসব উপাদান সেই সব হলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। থার্ড স্তর কোনগুলা? একদম ভিতরে চলে গেলে অ্যান্টিবডি নির্ভর যে প্রতিরক্ষা, লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়, বিভিন্ন মেকানিজম আছে, আমরা পরে করবো। এইটা হলো থার্ড স্তর। এর মধ্যে আবার স্পেসিফিক কোনটা, নন স্পেসিফিক কোনটা? প্রথম দুইটা, এই দুইটা হইলো নন স্পেসিফিক, তাই না? সকলকেই এরা বাধা দেয়, তত সকলকে বাধা দেয়, রক্তের উপাদানগুলো শ্বেত রক্তকণিকা সহ আর যা যা আছে এগুলো সকলকে বাধা দেয়, কিন্তু অ্যান্টিবডি সবাইকে বাধা দেয় না, যার বিরুদ্ধে সে তৈরি হয়েছে স্পেসিফিক শুধু সেই জীবাণুটাকে সে বাধা দেয়। তাহলে থার্ড স্তরটা হলো স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। বোঝা গেছে? তাহলে এইখান থেকে এই জিনিসগুলো আমরা একবার ভিতরে পড়বো। প্রথমে দেওয়া আছে নন স্পেসিফিক প্রতিরক্ষা, এটা মানে কি? দেহ যে কোনো রকম অণুজীব বা জীবাণু প্রবেশকে বাধা প্রদান করে। আর তারপর দেওয়া আছে স্পেসিফিক প্রতিরক্ষা, তার মাধ্যমে দেহে প্রবেশকারী সুনির্দিষ্ট জীবাণুকে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে ধ্বংস করে অথবা আক্রান্ত কোষটাকে ধ্বংস করে। এইটুকু ক্লিয়ার? এইটুকু মনে রাখা লাগবে। এখন আমরা ধীরে ধীরে প্রতিরক্ষা স্তরের মধ্যে ঢুকবো। এখানে এমনিতে দেওয়া আছে যে প্রথমে যদি প্রথম প্রতিরক্ষা স্তর পার হয় তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যায়, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যদি পার হয় তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তরে যায়, এই জিনিসগুলি। এখন দেখো দেয়া আছে প্রথম প্রতিরক্ষা স্তর, এখান থেকে আমাদের পড়া লাগবে। তো প্রথম প্রতিরক্ষা স্তরকে বলা হয় নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর, এটা আমরা কেবলই বললাম। এখন এই নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তরের কি কি উপাদান আছে? একটা উপাদান তো আমরা দেখলাম ত্বক, ত্বক ছাড়া আর কোনো উপাদান আছে? হ্যাঁ, ত্বকের উপরে লোম আছে, নাকের মধ্যে লোম আছে,
এগুলো তো প্রথম প্রতিরক্ষা স্তর, সবকিছুকে বাধা দেয়, তাই না? তো প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান কি কি, কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান, কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান নয়, এখানে দেখো অনেক উপাদান দেওয়া আছে। এইগুলো থেকে অনেক প্রশ্ন আসে অ্যাডমিশন, ইউনিভার্সিটি, মেডিকেল, সব অ্যাডমিশন। তো এখানে মনে রাখা লাগবে, আমরা সহজে মনে রাখবো, প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান হলো, লিখে রাখা দরকার হইবে, যা বাইরের সাথে কানেক্টেড বা বাইরের পরিবেশের সাথে কানেক্টেড। কোনো ছন্দ মনে রাখা লাগবে না, ডাইরেক্ট আমরা শুধু এইটা মনে রাখবো, যেগুলোই বাইরের পরিবেশের সাথে কানেক্টেড সেইগুলো প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। এখন বাইরের পরিবেশের সাথে কানেক্টেড জিনিস কি কি আছে? 1 নাম্বার হলো ত্বক, 2 নাম্বার হলো লোম, 3 নাম্বার হলো সিলিয়া। সিলিয়া কি, এগুলো তো মনে আছে, আমাদের শ্বসন তন্ত্রের ভিতরে, শ্বাসনালীর ভিতরে কিছু সুতার মতো জিনিস থাকে, তন্তুগুলো বাইরে থেকে যখন ধুলা যায়, সিলিয়া গুলো নড়ে নড়ে বাইরে এটাকে বের করে দেয়, আমরা শ্বসন অধ্যায়ে পড়ে আসছি। তারপর অশ্রু ও লালা, তারপর সিরুমেন, সিরুমেনের পরে দেখবা আরো আছে মাইক্রোবায়োম, মলত্যাগ বা বমি, এইগুলো সব। এখন দেখো এইগুলো ঘুরে ফিরে সবগুলো এই পরিবেশের সাথে কানেক্টেড। রেশন জননতন্ত্রের অ্যাসিড, এখন রেশন জননতন্ত্র তো একটা ছিদ্রের মাধ্যমে হলেও পরিবেশের সাথে কানেক্টেড, তাই না? পৌষ্টিক নালীর অ্যাসিড, পৌষ্টিক নালী মুখছিদ্রের মাধ্যমে পরিবেশের সাথে কানেক্টেড। যেটাই পরিবেশের সাথে কানেক্টেড থাকবে সেইটা প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। এখন এই জিনিসগুলো কি সেটা একটু আমরা ভিতর থেকে জানি। যেমন প্রথমে দেয়া আছে ত্বক। তো ত্বকের এখানে কয়েকটা কথা তাকে মনে রাখা লাগবে। গাঠনিকভাবে কেরাটিনময়, বায়ুরোধী, জলাভেদ্য, অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য, এই কয়েকটা জিনিস। আর যখন মানুষের ঘাম হয়, ঘাম কেমন হয়? টক না? তো কার স্বাদ টক হয়? অ্যাসিডের। তো এইটা মনে রাখা লাগবে, লবণের স্বাদ তো তিতা হয়, তাই না? অ্যাসিডের স্বাদ টক হয়, মনে রাখা লাগবে অ্যাসিডিক পিএইচ থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটা, ঘাম গ্রন্থি আর শ্বেত গ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। ভিতরে শ্বেত গ্রন্থি বা সিবেশাস গ্রন্থি নামে একটা গ্রন্থি থাকে, এইখান থেকে যে সিক্রেশন বের হয় সেখানে অনেক অ্যান্টিবায়োটিক থাকে। তাহলে ত্বকের উপরে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া এসে পড়েও সেইটা এই শ্বেত গ্রন্থির অ্যান্টিবায়োটিকের কারণে ধ্বংস হয়ে যায়। এইভাবে ত্বক আমাদেরকে সেভ করে, মানে প্রতিরক্ষা দেয়। ত্বকের পরে কি আছে? লোম। নাকের ভিতরে লোম কি করে আমরা জানি, এটা সিলিয়া, সিলিয়া ওই একই কাজ করে, শুধু নাকের বদলে এটা শ্বাসনালীর ভিতরে থাকে, বাইরে থেকে ধুলাবালি বা জীবাণু প্রবেশ করলে এটা করে। অশ্রু ও লালা, এইখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এবং এটা একবার মেডিকেলে আসা প্রশ্ন সম্ভবত। লালার, লালা হয় লা দিয়ে, লাইসোজাইম হয় লা দিয়ে, তাই না? মনে রাখা লাগবে অশ্রু এবং লালায় লাইসোজাইম এনজাইম থাকে। লাইসোজাইম এনজাইম থাকলে কি সুবিধা? বাইরে থেকে যদি কোনো কারণে, ত্বক তো ইন্ট্যাক্ট আছে সারা দেহে, নাকের মধ্যেও সিলিয়া আছে, কোনো কারণে যদি মুখের মধ্যে বা চোখের মধ্যে কোনো জীবাণু ঢুকে যায়, এখানে তো লাইসোজাইম আছে, লাইসোজাইম তো এনজাইম, এনজাইম মানেই বিষাক্ত পদার্থ, তীব্র ঝাঁঝালো পদার্থ, তাই না? তো যে কোনো জীবাণু ঢুকলেই লাইসোজাইম সেটাকে ধ্বংস করে। তাহলে এইটা হলো অশ্রু আর লালার লাইসোজাইমের কাজ। এরপর আছে সিরুমেন। সিরুমেন হলো আমাদের কানের খোল। কানের খোল বলা ঠিক না, কানের মধ্যে যখন, কানের মধ্যে এমনিতেই কিছু সিক্রেশন থাকে, কানের মধ্যে এমনিতেই কিছু সিক্রেশন আছে, যখন বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া ভিতরে প্রবেশ করবে কানের মধ্যে, তখন এই ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রতিরোধকারী যে উপাদান আছে আমাদের শরীরে, শ্বেত রক্তকণিকার উপাদান, এইগুলো ওখানে গিয়ে হাজির হবে, ব্যাকটেরিয়ার সাথে একটা ফাইট হবে ঢিসুম ঢিসুম করে। সেই ফাইট হওয়ার পরে ব্যাকটেরিয়া গুলো মরে যাবে নিশ্চয়ই, আবার কিছু শ্বেত রক্তকণিকাও দেখা যাবে মরে যাবে। তো মরে টরে যে পদার্থগুলো জমা হবে, সেই পদার্থগুলো আমরা কটন বাড দিয়ে বের করে আসি, কালো টালো হয়ে যায়, বিশ্রী দেখা যায়, তাই না? এগুলো সব মৃত এইসব পদার্থ। কানের খৈল, এইটাকে বলা হয় সিরুমেন। কি বলা হয়? সিরুমেন। তাহলে মনে রাখা লাগবে, আমাদের বহিকর্ণ থেকে খরিত হলদে বাদামি রঙের মোমের মতো পদার্থকে বলা হয় সিরুমেন। এরপর দেওয়া আছে পৌষ্টিক নালীর অ্যাসিড। পৌষ্টিক নালীতে, পাকস্থলিত পৌষ্টিক নালীর অংশ আমরা ধরে নেই, পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন অ্যাসিড বের হয় মনে আছে? HCl বের হয়। তাহলে রেশন তন্ত্রের অ্যাসিড হলো HCl, আর HCl তীব্র অ্যাসিড না? তীব্র অ্যাসিড বা দুর্বল অ্যাসিড? তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড তীব্র অ্যাসিড। তো যখন তীব্র অ্যাসিড হয় তখন তো পিএইচ অনেক কম হয়, তাই না?
তো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে পিএইচ কমে 1 থেকে 2 এর মধ্যে নেমে আসে, মানে খুবই অম্লীয় হয়। তো এত অম্লীয় হওয়ার কারণে যদি কোনো করোনা ভাইরাস আমরা খেয়েও ফেলি, সেটা পাকস্থলীতে গিয়ে একাই গলে পচে নাই, মানে করোনা ভাইরাস খেয়ে ফেললেও আমাদের কিছুই হচ্ছে না, কারণ ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। কিন্তু হ্যাঁ, যদি খাওয়ার সময় আবার হাতটা একটু নাকে টাকে তারপর চোখে টোখে দিই, তাহলে সমস্যা আছে, ঠিক না? আচ্ছা, আর এখানে কিছু লাগবে না, রেশন জারণতন্ত্রের অ্যাসিড, এখান থেকে একটা লাইন পড়া লাগবে। মাইক্রোবায়োম। বায়োম শব্দের অর্থ কি মনে আছে? বায়োম শব্দের অর্থ বায়োম, বায়োম বায়োম শব্দটা আমরা মনে হয় সেই 9-10 পড়ছিলাম, নাকি 9-10 শর্ট সিলেবাস ছিল তোমাদের? শর্ট সিলেবাস ছিল, সেজন্য তো সমস্যা। বায়োম মানে হলো পরিবেশীয় একক, যেখানে বিভিন্ন রকম জীব টিব বাস করে। এইটা উদ্ভিদ বিজ্ঞানেও এখন আছে শেষের অধ্যায়ে। বায়োম শব্দের অর্থ কিছু পরিবেশীয় একক, যেখানে বিভিন্ন জীব, বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী, বিভিন্ন উপাদান নিয়ে একটা এককে থাকে। তো আমাদের দেহের বিভিন্ন স্থানে, যেমন আমাদের অন্ত্রের মধ্যে, পাকস্থলীর মধ্যে, অ্যাপেন্ডিক্স এর মধ্যে, অ্যাপেন্ডিক্স আমরা পড়ে আসছি। তো এইসব জায়গায়, সোজা কথা, পৌষ্টিক নালীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া বাস করে। তাহলে আমাদের পৌষ্টিক নালীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া বাস করে। এমনি বাস করে নাকি এদের জন্য যেসব পুষ্টি উপাদান দরকার, খাদ্য উপাদান দরকার, সেগুলো থাকে বলে বাস করে? সেগুলো থাকে, এবং সেগুলোর সাথে এরা সহাবস্থান করে, মিউচুয়ালিজম করে একটা একক হিসাবে থাকে। সেই জন্য এইটাকেও একটা বায়োমের মতো কল্পনা করা হয়। কিন্তু এইটা কি আমরা নর্মালি একটা পুকুরের মধ্যে বা একটা বনভূমিতে যেরকম বায়োম দেখি, সেইরকম বায়োম একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমরা চিন্তাই করতে পারবো না, এত ছোট্ট জায়গা। সেজন্য এটাকে বলা হয় মাইক্রো না ম্যাক্রো? মাইক্রো। সেই জন্য এটার নাম হলো মাইক্রোবায়োম। তাহলে মাইক্রোবায়োম কই পাওয়া যায়? আমাদের দেহেরই বিভিন্ন স্থানে, বিশেষ করে পৌষ্টিকাহারের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অণুজীবের অবস্থানকে মাইক্রোবায়োম বলে। তো এটা কিভাবে প্রতিরক্ষা দেয়? যখন বাইরে থেকে কোনো করোনা ভাইরাস বা অন্য কোনো জীবাণু ভিতরে ঢুকে পড়ে, তখন এই উপকারী জীবাণু যেগুলো থাকে, উপকারী ব্যাকটেরিয়া, সেই উপকারী ব্যাকটেরিয়া গুলো আগে থেকেই তো এখানে বুক করে আসে, তাহলে কি নতুন কাউকে এরা অ্যাটাচমেন্ট হতে দিবে ওখানে? ঢুকতে দিবে না। এইভাবে ওরা ওদেরকে প্রোটেকশন দেয়। হ্যাঁ, এখন যদি এরকম হয় আমরা অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক খাই বা ডোজ কমপ্লিট না করি, ইচ্ছা মতো যা খুশি তাই করি, তাহলে দেখা যাবে এই উপকারী ব্যাকটেরিয়া গুলো মরে গেছে, তখন বাইরে থেকে সহজেই অন্য জীবাণু ভিতরে ঢুকতে পারবে, তাই না? কিন্তু নর্মাল অবস্থায় এরা থাকে জন্য অন্যদেরকে ভিতরে ঢোকা থেকে বাধা দেয়। এই মাইক্রোবায়োম গুলো আমাদের প্রতিরক্ষা স্তর হিসাবে কাজ করে। এবং এটা পরিবেশের সাথে কানেক্টেড না? কানেক্টেড না? কানেক্টেড। অন্ত্রের মধ্যেই আছে, বাইরে থেকে খাবার যা সরাসরি ওখানেই ঢুকবে। তাহলে এটা প্রথম প্রতিরক্ষা স্তর, যেটাই পরিবেশের সাথে সরাসরি কানেক্টেড, জীবাণু যে সরাসরি সেখানে ঢুকবে, এটা প্রতিরক্ষা স্তর। আচ্ছা, এরপর মলত্যাগ, বমি। মলত্যাগের মাধ্যমে, বমির মাধ্যমে ক্ষতিকর জীব বের হবে, তোমরা জানো। এখন আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যাই। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর মানেই হলো, প্রথম প্রতিরক্ষা স্তর পার হয়ে যদি কোনো জীবাণু ভিতরে ঢোকে, তাহলে এরা একে বাধা দিবে। তাহলে এরা তো আর নিশ্চয়ই পরিবেশের সাথে কানেক্টেড থাকবে না। একটা জীবাণু তো পরিবেশ ভেদ করে, ত্বক ভেদ করে হোক, নাসারন্ধ্র, মুখের অ্যাসিড বা আমাদের অন্ত্রের প্রতিরক্ষা, এগুলো ভেদ করে ভিতরে ঢুকে। ভিতরে কোথায়? রক্ত নালীর ভিতরে ঢুকে যাবে। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদানগুলো কোথায় থাকা লাগবে? রক্ত নালীতে। তাহলে এইটা আবার সহজ হিসাবে আমরা মনে রাখবো, পরীক্ষায় যদি আসে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান কি কি অথবা কোনটি নয়, তাহলে আমরা সহজে মনে রাখবো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর মানেই হলো রক্তে থাকে। এটা দরকার হলে লিখে রাখুন, অথবা রক্তের উপাদান। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর মানে রক্তের উপাদান। এখন দেখো, রক্তে এরকম কি কি জিনিস থাকে যেটা প্রতিরক্ষা স্তর হিসাবে কাজ করে। প্রথমত, আমাদের শ্বেত রক্ত কণিকা গুলো যে প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, এটা আমরা 9-10 পড়ে আসছি। শ্বেত রক্ত কণিকা গুলো যে প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। মনে আছে? এসব তো সব ইজি জিনিস, 9-10 পড়ছি। তো যে কোষগুলো ফ্যাগোসাইটোসিস করে, এই কোষগুলোকে বলা হয় ফ্যাগোসাইট। সাইট শব্দের অর্থ কোষ, আর ফ্যাগোয়াস হলো এই ফ্যাগো থেকে, ফ্যাগো মানে খাওয়ার। তাহলে ফ্যাগোসাইট হলো এমন কোষ যারা ফ্যাগোসাইটোসিস করে। আমরা যখন চতুর্থ অধ্যায় পড়ছিলাম, তখন দেখে আসছিলাম কোন কোন কণিকা ফ্যাগোসাইটোসিস করে। শ্বেত রক্ত কণিকা তো 5 রকম হয়, মনে আছে? আমরা এইভাবে মনে রাখা শিখছিলাম, জীবাণু ধ্বংস করে নিম পাতা, তাই না? নিম পাতার কাজ হলো জীবাণু ধ্বংস করা বা ফ্যাগোসাইটোসিস করা। তো নিমের মধ্যে কি কি জিনিস আছে? নিতে নিউট্রোফিল আর মতে মনোসাইট।
মনোসাইট যখন আবার পরিণত হয় তখন নাম হয় ম্যাক্রোফেজ। ঘুরে ফিরে একই কথাই বা মতেই ম্যাক্রোফেজ। তাহলে নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ এই দুইটা হলো ফ্যাগোসাইট। এদের কাজ কি? কাজই হলো ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস মানে কি? যখন বাইরে থেকে জীবাণু আসবে তখন একটা বিশেষ প্রক্রিয়ায় অনুপদ সৃষ্টির মাধ্যমে জীবাণুটাকে ধ্বংস করে। কিভাবে করে এটা আমরা একটু পরে দেখবো। এরপরে এইগুলো এইটার মতো এত ইম্পর্টেন্ট না, এইটা ডিটেইল জানা লাগবে, এগুলো ডিটেইল জানা লাগবে না, এখানে যতটুকু আছে একটু কিছু। সহজাত মারণ কোষ। সহজাত মানে কি? মানে নর্মালি যেটা আমাদের মধ্যে আছে সহজাত বৈশিষ্ট্য বলি আমরা, সহজাত গুণ এমনিতেই যেটা থাকে। তো এই কোষগুলোর নামই হলো সহজাত মারণ কোষ। তার মানে কি? এর সহজাত বৈশিষ্ট্যই হলো মারা যাওয়া না, মেরে ফেলা, মারণের জন্যই এই কোষটার জন্ম হয়েছে। এই জন্য ইংরেজিতে বলা হয় ন্যাচারাল কিলার সেল। মানে এই কোষগুলোর কাজই হলো সবকিছুকে মেরে ফেলা। এর সামনে যেটাই আসবে সেটাকেই মেরে ফেলবে। তুমি যদি কোনো ভালো জিনিসও দাও সেটাকে মেরে ফেলবে। এর জন্মই হয়েছে ভাড়াটে কিলারের মতো, সেজন্য এর নামই হলো ন্যাচারাল কিলার। ন্যাচারাল কিলার। তাহলে একটা দুইটা কিলার থাকা ভালো, কিন্তু কিলার যদি আবার আমাদেরকেই মেরে ফেলে তাইলে আবার সমস্যা। তাহলে স্বাভাবিক অবস্থায় কিলারকে তো হাতে রাখা লাগবে, আমাদেরকে মারতে দেওয়া যাবে না, তাই না? চিনায় রাখা লাগবে। কিন্তু যখন জীবাণু আক্রমণ করবে তখন জীবাণুকে চিনায় রাখা লাগবে। এই কাজগুলো কে করে? স্বাভাবিক অবস্থায় এই সহজাত মারণ কোষগুলো তো নিষ্ক্রিয় থাকে, তাই না? গলার অবস্থা খুবই খারাপ আজকে। সহজাত ভাগ্যিস তোমরা রুদ্র আসে নাই, তাছাড়া আরো হাত লাগাইতে হতো, তাই না? সহজাত মারণ কোষগুলো স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় থাকে। তাহলে সক্রিয় হবে কখন? জীবাণু ঢুকলে। কিভাবে বুঝবে যে জীবাণু আসছে, সক্রিয় হওয়া লাগবে? এইটা মানে সহজাত মারণ কোষগুলোকে সক্রিয় করার জন্য রক্তের মধ্যে কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোর নাম হলো কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট প্রোটিন। কমপ্লিমেন্ট মানে কি? সহায়ক না? কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট প্রোটিন গুলো হলো সহায়ক প্রোটিন। এরা জীবাণু ঢুকলে তখন ফ্যাগোসাইট গুলোকে সক্রিয় করে দেয়, ন্যাচারাল কিলার সেল গুলোকে সক্রিয় করে দেয়, আর যারা যারা আছে তাদেরকে এরা সক্রিয় করে দেয় জীবাণু ঢুকলে। তারপর স্বাভাবিক অবস্থায় কমপ্লিমেন্ট গুলো সক্রিয় থাকে না, তাই এই কোষগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এখন সহজাত মারণ কোষ। আচ্ছা, সহজাত মারণ কোষ গুলো কি তাহলে স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? নন স্পেসিফিক। এদের কাজই তো ধ্বংস করা, সামনে যেই আসবে তাকেই ধ্বংস করবে। স্বাভাবিক অবস্থায় শুধু নিষ্ক্রিয় থাকে, সেই ধ্বংস করে। এরপর আছে প্রদাহ। প্রদাহ জিনিসটা একটু ভালো করে বোঝা লাগবে, এরপরে আর তেমন কিছু বোঝার নাই এখানে। প্রদাহটা ভালো করে বোঝা, প্রদাহ খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। প্রদাহ মানে আমরা একটা সিকুয়েন্স মনে রাখি। ধরো এইটা একটা রক্তনালী। রক্তনালীর মধ্যে বিভিন্ন শ্বেত রক্ত কণিকা টনিকা আছে। আবার এর মধ্যেই বাইরে থেকে, আচ্ছা রক্তনালী না, ধরো এটা একটা টিস্যু। টিস্যু হলে আরো বুঝতে সুবিধা হবে, রক্তেও হতে পারে। তো টিস্যুর মধ্যে দিয়েই তো রক্তনালীও আছে। আচ্ছা বাদ দিই, এখানে দেখো এটা একটা টিস্যু, এর মধ্যে বাইরে থেকে কোনো জীবাণু ঢুকছে। জীবাণু সাধারণত আমরা এইরকম করে ফেলে থাকি, তাই না? এটা হলো জীবাণু। টিস্যুর মধ্যে জীবাণু ঢুকছে। এখন যদি কোনো জীবাণু এর মধ্যে ঢুকে পড়ে তাহলে কি হবে? এই জীবাণুটাকে ধ্বংস করার জন্য কে যাবে? শ্বেত রক্তকণিকা গুলো যাবে, বিভিন্ন শ্বেত রক্তকণিকা যাবে। এই যে ন্যাচারাল কিলার সেল যাইতে পারে, ফ্যাগোসাইট আছে, নিউট্রোফিল আর মনোসাইট, তারা যাইতে পারে। তো সোজা কথা, বিভিন্ন প্রতিরক্ষাকারী উপাদান ওখানে যাবে, বিভিন্ন প্রতিরক্ষাকারী কোষ ওখানে যাবে। তো ধরলাম এইগুলো হলো সেই প্রতিরক্ষাকারী কোষ। এইগুলো হলো প্রতিরক্ষাকারী কোষ, ইমিউন সেল, সেজন্য আই দিয়ে বুঝালাম। তো যখন প্রতিরক্ষাকারী কোষগুলো এখানে চলে আসছে, জীবাণুটাকে মারার জন্য আসছে, এখন তাহলে জীবাণুগুলোর মধ্যে আর প্রতিরক্ষাকারী কোষগুলোর মধ্যে ফাইট হবে। তো এই জায়গায় ধরো ফাইটিং হচ্ছে, ফাইটিং হয়ে 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 তাহলে কে মারা যাবে আর কে বেঁচে থাকবে? স্বাভাবিক অবস্থায় কে শক্তিশালী? অবশ্যই ইমিউন কোষগুলো বেশি শক্তিশালী। যদি এখন এরকম হয় যে আগে থেকে আমাদের ইমিউন কোষ তৈরি নাই, করোনার মতো একটা জীবাণু হুট করে ঢুকে গেছে, তাইলে আলাদা ব্যাপার। কিন্তু স্বাভাবিক অবস্থায় তো ইমিউন কোষগুলো অনেক শক্তিশালী। তাহলে ইমিউন কোষগুলো জীবাণুকে ধ্বংস করে ফেলবে। কিন্তু জীবাণু তো মোটামুটি শক্তিশালী, দেখা যাবে কিছু ইমিউন কোষ ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে কিছু আবর্জনা তৈরি হয়েছে, মানে মৃত জীবাণু, আরো কিছু মৃত জীবাণু, কিছু মৃত শ্বেত রক্তকণিকা, আরো কিছু মৃত শ্বেত রক্তকণিকা, এইগুলো তৈরি হয়েছে। তৈরি হয়ে আর বাকিগুলো ধরো ঠিক করে দিয়ে চলে গেছে। তাহলে যারা মরে গেল
সেই মরে যাওয়া কোষগুলো কোথায় জমা হবে? এখানেই তো জমা হবে নিশ্চয়ই, তাই না? তো তাহলে এই জায়গায় ধরো মরে যাওয়া কোষগুলো সব জমা হচ্ছে, আগেই তো টিস্যু এরকম ছিল, আরো কিছু মরে যাওয়া কোষ এখানে জমা হয়েছে। জমা হলে এই জায়গাটা কেমন হবে? আগের মতোই নাকি ফুলে যাবে? ফুলে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম হলো এই জায়গাটা এইরকম করে ধরো ফুলে যাবে। এই জায়গাটার আর কি বৈশিষ্ট্য হতে পারে? এই জায়গাটার কালার কেমন হতে পারে? লাল হবে, কারণ অনেক রক্তকণিকা আসছে এখানে, এসে মারা টারা গেছে, ব্লিডিং হতে পারে, ফুলেও যেতে পারে। আবার লাল হয়ে যাবে। আর জায়গাটার টেম্পারেচার কেমন হবে? গরম না ঠান্ডা? গরম, যুদ্ধ হয়েছে এমনি বোঝা যাচ্ছে। আর এই জায়গায় অনেক কোষ মারা গেছে, অনেক জরুরি রক্ত কোষ মারা গেছে নিজেদেরও। তাহলে এই জায়গায় যদি কোষ মারা যায়, কিছু নার্ভ টার্ভ আছে, এগুলোতেও মারা টারা জায়গা ক্ষতি হবে। তো এই জায়গাটায় তাহলে ব্যথা থাকবে নাকি থাকবে না? থাকবে। তাহলে আমরা কয়টা লক্ষণ পাইছি চিন্তা করো তো। প্রথমে ফুলে যাবে, তারপর গরম হয়ে যায়, লাল হয়ে যায়, ব্যথাও থাকে, যুদ্ধক্ষেত্রে মোটামুটি যা হয় সব হয়। এই সব জিনিস যখন হয়, এই টোটাল ঘটনাটা যখন ঘটে কোথাও, এইটাকে বলা হয় প্রদাহ। আমরা যখন হেপাটাইটিস করছি তখন শিখে আসছিলাম লিভারের প্রদাহকে হেপাটাইটিস বলে। এইটা হলো সেই প্রদাহ। লিভারের মধ্যেও যে বিভিন্ন ভাইরাস ঢুকছিল না, কি কি ভাইরাস মনে আছে? হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, ভাইরাস ঢুকছিল লিভারের মধ্যে। তখন লিভারে যে শ্বেত রক্তকণিকা গুলো আছে সেগুলো দিয়ে ওই ভাইরাসকে ধ্বংস করে এইরকম কিছু প্রদাহ প্রদাহ তৈরি করছিল, তখন হেপাটাইটিস হয়। বুঝতে পারছি? তখন তো আমরা শুধু এমনি হয়তো পড়ে আসছি যে বাইরে থেকে জীবাণু ঢোকে আর প্রদাহ হয়, কিন্তু জীবাণু ঢোকার পরে এইরকম কিছু কাজ টাজ হয়, তার রিয়াকশন হিসাবে প্রদাহ হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রদাহর কয়েকটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। ক্ষতস্থানটা লাল হয়ে যায়, তারপর গরম হয়, ফুলে যায়, ব্যথার প্রকাশ ঘটায়। এখান থেকে কিন্তু অ্যাডমিশনে অনেকবার প্রশ্ন আসছে, এই কয়েকটা লাইন খুব ইম্পর্টেন্ট করে পড়ে ফেলবা। হ্যাঁ, কি হলো মোটামুটি। এরপরে কমপ্লিমেন্ট সিস্টেম মানে তো আমরা বুঝছি, তাই না? এখানে একটা সংখ্যাই মনে রাখা লাগবে যে কমপ্লিমেন্ট সিস্টেম হলো 20 ধরনের প্রোটিন। এই 20 ধরনের প্রোটিনই নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আর যখন কোনো জীবাণু ঢোকে তখন এই প্রোটিন গুলো সক্রিয় হয়, সক্রিয় হয়ে অন্য কোষকে এরা আবার সক্রিয় করে দেয়। মানে এক কথায় বলা যায় যে পুরো প্রতিরক্ষা সিস্টেমকে এরা অ্যাক্টিভ করে দেয়। এটুকু ক্লিয়ার? এই মোটামুটি। এখন লাস্ট জিনিস হলো ইন্টারফেরন। হ্যাঁ, লাস্ট জিনিস হলো জ্বর। জ্বর আসলে কি হয় না হয় এসব আর আমি পড়াচ্ছি না, এসব তুমি এমনিই বলি। একটা জিনিস এখান থেকে মনে রাখা লাগবে, জ্বর আসলে একটা জিনিস স্মরণ হয়, জয়ে জ আছে আর র আছে, আই রোজেন দেখো, র আছে আর জ আছে। জ্বর আসার সাথে একটা পদার্থের নাম ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য জাস্ট মনে রাখা লাগবে, র জ দিয়ে পাইরোজেন। তো পাইরোজেন যখন কোনো জীবাণু জীবাণু আক্রমণ করে, ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোকে আক্রমণ করে, ম্যাক্রোফেজ নিউট্রোফিল দিয়ে ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, মেরে ফেললে তখন রক্ত প্রবাহে পাইরোজেন ক্ষরণ হয়, জ্বর আসে রিলিজ হয়ে। দেখো এখন আমরা দেখি ইন্টারফেরন। এখান থেকে আগে মেডিকেল কলেজে প্রশ্ন আসছে। এইটা ধরলাম একটা কোষ, দেহের যে কোনো কোষ। তো এই কোষটার মধ্যে বাইরে থেকে ভাইরাস আক্রমণ করছে। তো যখন ভিতরে একটা ভাইরাস ঢুকে গেছে, এখন এই কোষটা যদি বিভাজিত হয়, এই কোষটাকে কি বিভাজিত হতে দেওয়া যাবে নাকি যাবে না? যাবে না। তাহলে তো এই নষ্ট কোষই সব জায়গায় ছড়ায় যাবে। আবার এই ভাইরাসটাকেও এখান থেকে বের হতে দেওয়া যাবে নাকি যাবে না? যাবে না। সে যদি নষ্ট করে ওখানেই নষ্ট করে ফেলুক, তাই না? তাহলে যখনই একটা কোষে ভাইরাসটা আক্রমণ করে, তখন কোষের চেষ্টা থাকে ভাইরাস যেন আর ছড়াতে না পারে বা বংশবৃদ্ধি করতে না পারে। সেটা কিভাবে করা যায়? এই কোষ থেকে একটা পদার্থ বের হয়, এই পদার্থগুলো এই দিক দিয়ে একটা প্রাচীর তৈরি করে ফেলে। প্রাচীর, এই যে প্রাচীরটা তৈরি করে যে পদার্থ থেকে, এই পদার্থটার নাম হলো ইন্টারফেরন। এই পদার্থটার নাম ইন্টারফেরন। আমরা এইভাবে মনে রাখতে পারি, ভাইরাসকে এটা ইন্টারফেয়ার করে না, বংশবৃদ্ধিতে বাধা দেয়, ছড়ানোতে বাধা দেয়, এই জন্য এই পদার্থের নাম হলো ইন্টারফেরন। ইন্টারফেরন মনে থাকবে। তাহলে ইন্টারফেরন কোন প্রতিরক্ষা স্তরের অংশ? দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ, কারণ রক্তের উপাদান, এগুলো সব রক্ত থেকে আসে। তাহলে এই হলো মোটামুটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান। সবকিছু আমাদের পড়া শেষ। তৃতীয় প্রতিরক্ষা স্তরে কি আছে আমরা সেটা পরের দিন পড়বো। দাঁড়াও 1 মিনিট, শেষ হয়েও হইল না, শেষ অল্প একটু পড়া। হ্যাঁ, দেখো তৃতীয় প্রতিরক্ষা স্তর আছে, এটা আমরা পরের দিন পড়বো। প্রথম দ্বিতীয় তৃতীয় বৈশিষ্ট্য, তারপর রিডিং পড়বো, এখন না। তারপর দেখো দেয়া আছে এটার পরে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। ত্বক কোন প্রতিরক্ষা স্তরের অংশ?
প্রথম প্রতিরক্ষী স্তর। তার মানে এই জিনিসগুলো আমরা পড়ে আসছি, এটা তোমরা বাড়িতে রিডিং করে ফেলবা, দাগানো লাইনগুলো সব করে ফেলবা। এখন ত্বকের যারা ডাক্তার তাদেরকে বলা হয় ডার্মাটোলজিস্ট। ডার্ম শব্দের অর্থ ত্বক, বা ডার্মিস শব্দের অর্থ ত্বক। যেমন আমরা হাইড্রার ক্ষেত্রে পড়ে আসছি, বহিঃত্বককে বলা হয় এপিডার্মিস, অন্তত্বককে বলা হয় এন্ডোডার্মিস। তাহলে ত্বকের ল্যাটিন কি হলো? ডার্মিস। ডার্মিস মানে ত্বক, তাই না? তো আমাদের ত্বকেরও 5টা স্তর আছে, এর মধ্যে বাইরে 7টা স্তর আছে। এর মধ্যে বাইরের যে স্তর, এই স্তরটা একদম উপরে আছে না, তাহলে এটাকে আমরা কি বলবো, এপিডার্মিস না এন্ডোডার্মিস? এপিডার্মিস। এটা মনে রাখা লাগবে, ত্বকের বাইরের স্তরটা এপিডার্মিস। এইখানে অনেক মৃতকোষ থাকে, এই মৃতকোষগুলো অনেক ঘনভাবে থাকে, এই জিনিসটাকে বলা হয় হর্নি স্তর, মানে একদম ঘনভাবে মৃতকোষ থাকে। আর এটার একটা নাম আছে, নাম হলো স্ট্র্যাটাম কর্নিয়াম। এই স্ট্র্যাটাম কর্নিয়াম বলা হয়। এখান থেকে আর কিছু লাগবে না। 3 নাম্বার পয়েন্টে লাগবে ত্বকের যখন আমাদের করোনা হয়েছিল, সবার করোনা হচ্ছিল, তো আমাদের সবার, বাংলাদেশের সবার, তখন ডাক্তাররা একটা কথা বলতো যে রোদে গিয়ে কি করা লাগবে, বসে থাকা লাগবে, তাহলে ভিটামিন ডি, অতি বেগুনি রশ্মি থেকে ভিটামিন ডি হয়, তাই না? তাহলে ত্বকের আরো একটা কাজ হলো, ত্বকের মধ্যে মেলানিন থাকে। এটা তো আমরা সেই ছোটবেলা থেকে পড়েছি, মেলানিনের কাজই হলো কালো রং করা। যত বেশি মেলানিন থাকে তত বেশি ত্বক কালো হয়। যেমন আমার শরীরে অনেক মেলানিন আছে, এই জন্য আমি কালো হয়ে গেছি, তাই না? আমাদের শরীরে মেলানিন একটু কম থাকবে, একটু ফর্সা এরকম। তো মেলানিন তো থাকেই। আর যখন এর উপরে, মেলানিন গুলোর উপরে সূর্যের অতিবেগুনি রশ্মি এসে পড়ে, তখন এখান থেকে ভিটামিন ডি তৈরি হয়। যদিও এখান থেকে তৈরি হয় না, আসলে এখানে একটা যৌগ থাকে, সেটার অনেক নামটাও আছে, কোলেস্টেরল, 7 ডিহাইড্রো কোলেস্টেরল নাম, এখান থেকে আরো নানান কিছু। তো সোজা কথা আমরা মনে রাখি, ত্বকের আরো একটা কাজ হলো, তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মি পড়লে এইখান থেকে ভিটামিন ডি তৈরি হয়। আবার অতিবেগুনি রশ্মি তো এক ধরনের রে, তাই না? আমরা জানি কেমোথেরাপি, রেডিওথেরাপি, বিভিন্ন আইসোটোপের রশ্মি, এইগুলো দিয়ে ক্যান্সার ধ্বংস করা যায় না? তো অতিবেগুনি রশ্মিও বিভিন্ন ক্যান্সার দূরীকরণে ব্যবহার করা হয়। তাহলে ত্বকের এইগুলো আরো কিছু ভূমিকা আছে। আরেকটা জিনিস আমরা পড়ছিলাম যে ত্বকের মধ্যে ঘর্মগ্রন্থি থাকে, শ্বেত গ্রন্থি বা সিবেশাস গ্রন্থি থাকে। ঘর্মগ্রন্থি থেকে বের হয় ঘাম, আর ঘামের মধ্যে বিভিন্ন অ্যাসিড থাকে। সিবেশাস গ্রন্থির মধ্যে থাকে অ্যাসিড, থাকলে এটা পিএইচ কত হয়, এইটা ইম্পর্টেন্ট, যে ত্বকের পিএইচ হয় হলো পিএইচ 3 থেকে 5। আর ঘামের মধ্যে ওই একই, এই অধ্যায়ে যত এই প্রথম প্রতিরক্ষা স্তরের এনজাইম আছে মোটামুটি সবই লাইসোজাইম। লাইসোজাইম এনজাইম থাকে, এইটা ত্বকে যদি কোনো ব্যাকটেরিয়া আসে তাহলে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এখানে কিছু এনজাইম আছে 6 নাম্বার পয়েন্টে। অশ্রু, নাসিকা ঝিল্লি, লালায়, একটু আগে আমরা দেখলাম ঘামে, সব জায়গায় লাইসোজাইম থাকে। আর সিমেনকে বলা হয় স্পার্ম। সিমেনের মধ্যে সিমেনের মধ্যে স্পার্ম থাকে, এই জন্য স্পার্মে যে এনজাইম থাকে তার নাম স্পার্মিন। আর দুধের দুধ মানেই তো ল্যাকটোজ থাকে এর মধ্যে, সেজন্য থাকে ল্যাক্টোপ্যারোক্সিডেজ। এই সিলুমিনাস গ্রন্থি থেকে সিলুমেন বের হয়, সেটা কি করে এসব আমরা জানি। 1 মিনিট। পরিপাকনালী অ্যাসিড আর এনজাইমের ভূমিকা আছে, এটা তোমরা যেহেতু তাড়াহুড়া করতেছো আমি আর পড়াচ্ছি না, কিন্তু তোমরা নিজেরা করে ফেলবা। পরিপাকনালী বলতে কই থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়? লালা গ্রন্থি থেকে, মানে মুখ থেকে শুরু হয়, একদম পায়ুসূত্রে গিয়ে শেষ হয়। এর মধ্যে পুরা যা যা আছে সব, প্রথমে মুখে আছে লালা গ্রন্থি, লালা গ্রন্থি থেকে লাইসোজাইম, তারপরে গলা, তারপরে পাকস্থলীতে আছে গ্যাস্ট্রিক জুস, এটা অ্যাসিডিক মাধ্যম তৈরি করে। তারপরে আছে অন্ত্র, অন্ত্রে আমরা কি দেখছিলাম, বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া আছে, মিথজীবী হিসাবে বাস করে, সিম্বায়োসিস করে। তারপরে যকৃৎ থেকে আসে পিত্ত, পিত্তের রস আবার ক্ষারীয় হয়, কেন হয় এসব আমরা 3য় অধ্যায়ে সবই পড়ে আসছি। তো এইগুলো সব এখানে লেখা আছে, এইগুলো ব্যাকটেরিয়া